ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাদের জন্য বেস্ট একটা সাজেশন দিয়ে দিচ্ছি। এই সাজেশন অনুযায়ী তুমি যদি পড়ো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি চান্স না টপ করে আসতে পারবে। যে একদম বেস্ট একটা সাজেশন, প্রশ্নপত্র এ টু জেড অ্যানালাইসিস করে তোমাকে আমি দেখাই দিচ্ছি যে যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিগত সালে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে। আমরা জানি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এর আগের বছরে শুধু পরীক্ষা হয়েছে, তার আগের বছরে তোমার ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজ ছিল, সেই প্রশ্নপত্রও আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে তোমাকে আমি দেখাই দিচ্ছি এই সাজেশন থেকেই তোমার প্রশ্ন আসবে, এর বাইরে তোমার প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা দেখি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বাংলা তোমার আসবে 25 মার্ক, ইংরেজি ইংরেজি হচ্ছে 25 মার্ক, আর সাধারণ জ্ঞান হচ্ছে 50 মার্ক। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তারপরে সাধারণ জ্ঞানের মানে হিউজ মার্ক এখানে। সাধারণ জ্ঞান অনেক ভালোভাবে পড়তে হবে, এবং আমি যেই টপিকগুলো এখানে সাধারণ জ্ঞানে দেখাইছি এর মধ্য থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে আসার সম্ভাবনা তেমন নেই। তার আগেই বলি আমি একটু অসুস্থ, তোমরা যদি ভিডিওর মধ্যে কথা যদি একটু বেঁধে যাই বা কোনো সমস্যা হলে একটু অ্যাডজাস্ট করে নিও, ওকে। দেখো, বাংলার মধ্যে গদ্য পদ্য সহপাঠ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এখানে তোমার হচ্ছে যে আমরা যদি সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নটা দেখি, সেখানে তোমার বিগত সালে 3টা মাত্র প্রশ্ন এসেছে গদ্য পদ্য সহপাঠ থেকে। হ্যাঁ, আমি প্রতিবার যখন আমি সাজেশন দিই তখন আমি আগে বলেছি যে গদ্য পদ্য সহপাঠ গুলো ভালোভাবে পড়বা অন্যান্য যেই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি দেখলাম যে 3টা মাত্র তোমার গদ্য পদ্য সহপাঠ থেকে প্রশ্ন এসেছে। এর আগে সেন্ট্রাল ইউনিভার্সিটির আগে 2024-25 এর আগে 23-24-এ পরীক্ষা হয়েছিল ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজে। তখন তোমার গদ্য পদ্য সহপাঠ ছিল, সহপাঠ থেকে প্রশ্ন ছিল 8টা, তার আগের বছর প্রশ্ন ছিল 4টা, তার আগের বছর প্রশ্ন ছিল 11টা। মানে এইগুলো হচ্ছে সেন্ট্রাল এগুলো হচ্ছে তোমার ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করে বলছি। আর এই 3টা হচ্ছে তোমার প্রশ্ন এসেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গদ্য পদ্য সহপাঠ থেকে। তার মানে গদ্য পদ্য সহপাঠ থেকে আমাদের 5-6টা প্রশ্ন আসতে পারে গদ্য পদ্য সহপাঠ থেকে, আর বাকিগুলো তোমার ব্যাকরণ থেকে আসবে। এবং আমি প্রশ্নপত্র অ্যানালাইসিস করে যতটুকু বুঝলাম, তারা অনেক বেশি টপিক থেকে প্রশ্ন করে, কিন্তু প্রশ্নপত্র মোটামুটি সহজ হয়। হ্যাঁ, প্রশ্নপত্র একেবারে কঠিন হয় না, প্রশ্নপত্র সহজ হয়, কিন্তু অনেক বেশি টপিক থেকে প্রশ্ন করে। দেখো, এই বাংলার জন্য এইগুলো ভালোভাবে পড়লেই আনাপ। ধ্বনি ও বর্ণ এখান থেকে এইগুলো ভালোভাবে পড়বা। বানান শুদ্ধি গুলো লিখে লিখে প্র্যাকটিস করবা, বানান শুদ্ধি থেকে প্রশ্ন আসবে। এর আগে 2টা প্রশ্ন ছিল। উচ্চারণ থেকে প্রশ্ন আসবে, উচ্চারণটা ভালোভাবে পড়বা। বানান শুদ্ধির সাথে প্রয়োগ অপপ্রয়োগটাও তুমি দেখে রাখবা। তারপরে তুমি পদ প্রকরণ, এখান থেকে তোমার প্রশ্ন আসবে 100% শিওর। তারপরে বাক্য থেকে, বাক্য হচ্ছে কমন টপিক, এই বাক্য থেকে 100% প্রশ্ন আসবে। মানে এখান থেকে প্রত্যেকটা থেকে 100% প্রশ্ন আসবে। সন্ধি থেকে প্রশ্ন আসবে 100%। শব্দের শ্রেণী বিভাগ থেকে 100% প্রশ্ন আসবে। উপসর্গ থেকে তোমার প্রশ্ন আসবে 100% শিওর থাকো। আর অনুবাদ বা প্রবাদ প্রবচন, এখান থেকে 100% প্রশ্ন আসবে। আর প্রত্যেকটা, তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি না, এখানে তুমি যদি ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজের প্রশ্ন দেখো, দেখবা যে সেখানেও তোমার প্রবাদ প্রবচন থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন ছিল। আর আমরা এই যে টপিক গুলো বললাম, এখান থেকে কিন্তু 100% প্রশ্ন আসবে। তারপরেও তোমরা অনেকেই ভুল করো এখানে, কেন জানো? কারণ বুঝে পড়ো না। এগুলো বুঝে বুঝে পড়তে হবে ভাই। যে ওই যে উপসর্গ থেকে আমরা এই যে মুখস্থ করি, বা মানে এই যে সন্ধি আমরা মুখস্থ করি, সমাস আমরা মুখস্থ করি, প্রত্যেকটা বিষয় আমাদের বুঝে বুঝে পড়তে হবে। পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা শব্দ দিয়ে বলে যে এই শব্দটি কোন যোগে মানে গঠিত হয়েছে, সন্ধি যোগে, সমাস যোগে, প্রত্যয় যোগে, না উপসর্গ যোগে, বা এই ধরনের প্রশ্ন আসে। একটা শব্দ দিয়ে বলে যে এর মধ্যে কয়টা উপসর্গ আছে, বা একটা শব্দ দিয়ে তোমাকে বলে যে, বা একটা উপসর্গ দিয়ে বলে এই উপসর্গটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, বা নিচের কোন শব্দে খাঁটি বাংলা উপসর্গ রয়েছে। এইভাবে তোমাকে পড়তে হবে। সন্ধিগুলো কিন্তু তোমার মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে পড়তে হবে। সমাস তোমার হচ্ছে যে বুঝে বুঝে পড়তে হবে। এখানে সমাসটা আমি দেই নাই, এখানে সমাসটা আমি দেই নাই। সমাস থেকে প্রশ্ন আসবে। সমাসটা কিন্তু তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, সমাস থেকে এর আগের বছর 2টা প্রশ্ন ছিল। সমাস থেকে তোমার আগের বছর 2টা প্রশ্ন ছিল। এরপরে বিরোচন থেকে আমি যেটা বুঝলাম, বিরোচন অ্যানালাইসিস করে যা বুঝলাম, পারিভাষিক থেকে তোমার হচ্ছে যে প্রশ্ন ছিল একটা, মানে এর আগের বছর। আর বাগধারা থেকে সরাসরি প্রশ্ন ছিল না, কিন্তু এইভাবে প্রশ্ন ছিল যে বাগধারা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, যেমন তোমার ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, রূপ তত্ত্ব,
এই ধরনের প্রশ্ন ছিল। এই দুইটা প্রশ্নই আমি পাইছি বিরোচন থেকে। তবে ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজ থেকে আমি অ্যানালাইসিস করে দেখছি এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসছে, সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসছে। তো বিরোচন থেকে এই 4টা টপিকই তুমি ভালোভাবে পড়ে রাখবা। ওকে, এরপরে চলে আসি ইংরেজিতে। ইংরেজিতে তোমাদের সবথেকে ভালো দিক হচ্ছে কম্প্রিহেনশন। না এখানে পার্টস অফ স্পিচ এর মধ্যে তোমার অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব আর ইউজেস অফ প্রিপজিশন, এখান থেকে তোমার প্রশ্ন আসবে। পার্টস অফ স্পিচটা খুবই ভালোভাবে পড়বে, এটা হচ্ছে কমন টপিক, 100% প্রশ্ন আসবে। রাইট ফর্ম অফ ভার্ব কমন টপিক, এখান থেকে 100% প্রশ্ন আসবে। এর সাথে তুমি দেখে রাখবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেন্টেন্স থেকে দেখছি সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও প্রশ্ন এসেছে, ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজ থেকেও প্রশ্ন এসেছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কমন, এখান থেকে 100% প্রশ্ন আসবে। বা আমি দেখছি যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও এসেছে, এটা ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজেও এসেছে। যেমন তোমার হচ্ছে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই ধরনের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই ধরনের যে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে তোমার প্রশ্ন আসছে। ভয়েস আর ন্যারেশন 100% থেকে প্রশ্ন আসবে, এখান থেকে এটা হচ্ছে কমন টপিক, ভয়েস আর ন্যারেশন। তারপর লিটারেচার থেকে 100% 2 মার্কের প্রশ্ন আসবে। লিটারেচার তোমার হচ্ছে যে যেমন উইলিয়াম শেক্সপিয়ার, জন কিটস, তারপরে ব্লেক, তারপরে তোমার হচ্ছে যে উইলিয়াম ওর্ডসওয়ার্থ, তারপরে তোমার আরো যেমন সিমিলি, মেটাফর, পার্সোনিফিকেশন, আইরনি, এই ধরনের প্রশ্ন তোমার লিটারেচার থেকে আসবে। এটা হচ্ছে টেক্সট বুক থেকে আসার সম্ভাবনা বেশি। টেক্সট বুক, তোমার যে টেক্সট বুক আছে ইংলিশ, সেখান থেকে পোয়েম গুলো ভালোভাবে পড়বা। ভোকাবুলারি বেসড কোশ্চেন আসবে। ভোকাবুলারি বেসড কোশ্চেন 2টা থাকতে পারে বা বেশিও থাকতে পারে। ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসতে পারে। আর এসছে এর আগের বার সেন্ট্রাল ইউনিভার্সিটি ট্রান্সলেশন থেকে একটা প্রশ্ন থাকতে পারে। এই তো মোটামুটি ইংরেজির হচ্ছে কমন টপিক, এগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন থাকবে। এর বাইরে তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে থাকতে পারে বা তোমার হচ্ছে ফ্রেজ ক্লজ থেকে থাকতে পারে। এইগুলো হচ্ছে কমন টপিক, এইগুলো ভালোভাবে পড়লেই তুমি ইনশাল্লাহ কমন পাবা। এর বাইরে মেমোরাইজিং থেকে আমি প্রিপজিশন থেকে তোমার প্রশ্ন পাইছি, ইডিয়ম ফ্রেজ থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন পাইছি, ভোকাবুলারি থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন পাইছি, গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন পাইছি, স্পেলিং থেকে প্রশ্ন পাইনি আমি, তবে স্পেলিংটা আমি তোমার পাইছি ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজের মধ্যে। তো এখানে তোমার মেমোরাইজিং এগুলো ভালোভাবেই পড়তে হবে, ইডিয়ম ফ্রেজ অনেক ভালোভাবে পড়তে হবে। এখান থেকে 2 থেকে 3টা বা তারও বেশি আমি প্রশ্ন দেখেছি। তারপর ভোকাবুলারি থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসেছে, গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন এসেছে, এগুলো ভালোভাবে পড়তে হবে মেমোরাইজিং থেকে। হ্যাঁ, এটা তোমার বাংলা কিন্তু 25 মার্ক, ইংরেজি কিন্তু 25 মার্ক। ওকে, সবথেকে বেশি প্রশ্ন আসবে সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে চলো দেখি আমরা। প্রাচীন বাংলার ইতিহাস, মুঘল আমল, ইংরেজ আমল, পাকিস্তান আমল, তারপরে তোমার মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ 1947 থেকে 1971 সাল পর্যন্ত ভালোভাবে পড়বা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের তোমার হচ্ছে যে বীরত্ব সূচক খেতাব, স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি, মুক্তিযুদ্ধের নারীদের অবদান, বিদেশিদের অবদান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তারপরে তোমার হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ, সেপ্টেম্বরন, যশোর রোড, এই যাবতীয় বিষয় মুক্তিযুদ্ধের ভিতরে সবগুলো ভালোভাবে পড়ে ফেলবা। সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ভাগগুলো পড়বা, জাতীয় সংসদ পড়বা, সরকার ব্যবস্থাটা পড়বা। আর এখানে ইংরেজি আমলটা খুবই ভালোভাবে পড়তে হবে, মুঘল আমলটা পড়তে হবে, প্রাচীন বাংলার ইতিহাস এবং জনপদ ভালোভাবে পড়তে হবে। উপজাতি থেকে প্রশ্ন আসে, এর আগের বার এসেছিল বাংলাদেশে কোন উপজাতি বসবাস করে না, সেখানে চাকমা, মারমা, গারো আর পিগমি উপজাতি ছিল, হবে পিগমি। তো উপজাতি ভালোভাবে পড়বা। খেলাধুলা থেকে প্রশ্ন আসবে, বাংলাদেশের জাতীয় খেলা কি, এর আগের সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন ছিল, তাহলে খেলাধুলা থেকে প্রশ্ন আসবে। তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন আসবে, তথ্য প্রযুক্তি থেকে যেমন এর আগের বার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন এসেছিল। তারপরে তোমার এর আগে সেন্ট্রাল 7 কলেজে তোমার প্রশ্ন এসেছিল যেমন ইনপুট আউটপুট ডিভাইস, এই ধরনের প্রশ্ন তোমার তথ্য প্রযুক্তি থেকে আসতে পারে। দেশ পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতির মধ্যে যেমন তোমার চিকেন নেক থেকে প্রশ্ন ছিল, তারপরে তোমার সীমান্তবর্তী চিকেন নেক থেকে এর আগের বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন ছিল, তবে সীমান্তবর্তী দৈর্ঘ্য, জেলা, সমুদ্র বিজয়, বাংলাদেশের কতটুকু সীমানা মিয়ানমারের সাথে, কতটুকু ভারতের সাথে, প্রত্যেকটা বিষয় ভালোভাবে পড়তে হবে। আর এই দেশ পরিস্থিতির মধ্যে প্রশ্ন থাকতে পারে দেশ পরিস্থিতির ভিতরে, যেমন স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ নয় কোনটি, নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ নয়, এই ধরনের প্রশ্ন তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি এর আগের বছর এসেছে। নদ নদী থেকে প্রশ্ন আসবে, নদ নদী শুধু বাংলাদেশের নদ নদী না, আন্তর্জাতিক নদ নদী দেখতে হবে। যেমন এর আগের বার প্রশ্ন এসেছিল ইউরোপের সব থেকে বড় এবং বৃহত্তম নদী কোনটি, দীর্ঘতম নদী, এরকম একটা প্রশ্ন ছিল। তো নদ নদী থেকে প্রশ্ন আসবে। হ্রদ, পৃথিবীর বৃহত্তম হ্রদ বা লেক কোনটি, এই ধরনের প্রশ্ন ছিল। তারপরে দ্বীপ থেকে প্রশ্ন ছিল নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত,
তারপরে তোমার আন্দামান দ্বীপটি কোন দেশের অন্তর্গত, এই প্রশ্নটা ছিল, এই দুইটা প্রশ্ন ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। আমি যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ছিল। জলপ্রপাত, বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন আসবে বা বৈজ্ঞানিক যে আবিষ্কারক এদের নিয়ে প্রশ্ন আসবে, যেমন এর আগের বছর মানে প্রশ্ন ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারককে, বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারককে। তারপরে তোমার সৌরজগৎ থেকে প্রশ্ন আসবে 100%, আবহাওয়া জলবায়ু থেকে প্রশ্ন আসবে, এটা ভালোভাবে পড়বা। চিত্রকর্ম থেকে প্রশ্ন আসবে, এর আগের বছর ছিল লাস্ট সাপার চিত্রকর্মটি কে এঁকেছেন, লাস্ট সাপার চিত্রকর্মটি কে এঁকেছেন। তারপরে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন আসবে 100% শিওর। তারপরে তোমার আন্তর্জাতিক সংস্থার মধ্যে ব্রিক্স, ওআইসি, বিমস্টেক, যাবতীয় বিষয় এর আগের বছর এর আগের বার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ডাব্লিউএইচও থেকে এসেছে। ডাব্লিউএইচ এর সদর দপ্তর কোথায়, তো কোন সদর দপ্তরগুলো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত, কোনগুলো তোমার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, কোনগুলো তোমার জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত বা অন্যান্য যেই শহরে অবস্থিত, এগুলো ভালোভাবে পড়তে হবে। এছাড়াও তোমার G15, D8, G20, V20 এগুলো ভালোভাবে পড়তে হবে। এক কথা আন্তর্জাতিক সংস্থা, পরিবেশবাদী সংস্থা এগুলো ভালোভাবে পড়তে হবে। কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল এগুলো ভালোভাবে পড়তে হবে। তারপরে তোমার আবহাওয়া সংস্থার মধ্যে যেমন তোমার গ্রিন হাউস জলবায়ু পরিবর্তন নিয়ে কোপ সম্মেলন আছে, এগুলো ভালোভাবে পড়তে হবে। ওকে, তারপর লাইন বা সীমারেখা, এর আগের বছর প্রশ্ন ছিল যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে লাইন বা সীমারেখা কোনটি, ডোয়ান লাইন, সেটা। বাংলাদেশের অর্থনীতির মধ্যে যাবতীয় বিষয়, অর্থনীতি থেকে অনেক প্রশ্ন দেখছি আমি। অর্থনীতির যাবতীয় বিষয়, জিডিপি, বাজেট, বিনিয়োগ, তারপরে মুদ্রাস্ফীতি, সরকারি রাজস্ব বা সরকারি আয় ব্যয় বা তৈরি পোশাক শিল্প, মৎস্য শিল্প, ধান, পাট ইত্যাদি। এর আগের বছরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন ছিল সাদা সোনা হিসেবে পরিচিত কোনটি, বা এই ধরনের প্রশ্ন অর্থনীতি থেকে আমি দেখছি। অর্থনীতিটা ভালোভাবে পড়তে হবে। তারপরে কই বন এবং বাংলাদেশের শিল্প, পদক পুরস্কার, বিখ্যাত ব্যক্তির উক্তি, বাংলাদেশের অর্জন, মানে জাতীয় বিষয়বলী, বাংলাদেশের জাতীয় বিষয়বলীটা ভালোভাবে পড়তে হবে। জাতীয় বিষয়বলীর মধ্যে যেমন তোমার জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, রাষ্ট্রীয় মনোগ্রাম, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার। এর আগের বছর প্রশ্ন ছিল যে জাতীয় সঙ্গীত থেকেও প্রশ্ন ছিল যে আমার সোনার বাংলার কয় লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ধরা হয়, এটা হচ্ছে প্রথম 10 লাইন। এটা এই ধরনের প্রশ্ন ছিল। ওকে, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ছিল এর আগের বছর। প্রত্যেকটা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো বললাম সবগুলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ছিল। তারপরে জাতীয় বিষয় বলে তো বললাম, বিভিন্ন সংস্থার পূর্ণ রূপ থেকে প্রশ্ন ছিল, এটা দুইটা ছিল পূর্ণ রূপ থেকে, বিভিন্ন সংস্থার পূর্ণ রূপ। সাগর মহাসাগর প্রণালী থেকে প্রশ্ন ছিল যে মিশর আর সৌদি আরবকে বিভাজনকারী সাগর কোনটি, এই ধরনের প্রশ্ন ছিল। মিশর আর সৌদি আরবকে বিভাজনকারী সাগর কোনটি, এটা ছিল তোমার হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রশ্ন ছিল। তারপরে তোমার ভৌগোলিক উপনাম এবং শহর, সিটি অফ কালচার কোথায় অবস্থিত, এটা ছিল। আর একটা ছিল কি এটা ঠিক মনে আসতেছে না। আরেকটা প্রশ্ন ছিল যেমন একটাই মনে আছে যে সিটি অফ কালচার কোথায় অবস্থিত। বিভিন্ন জেলার পূর্ব নাম, যেমন নোয়াখালীর পূর্ব নাম কি, এর আগের বছর আগের বার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ছিল নোয়াখালীর পূর্ব নাম কি। হ্যাঁ, তারপর এখানে দেখছি যে আমি কি মসজিদ, যে ঐতিহাসিক পাগলা মসজিদ কোথায় অবস্থিত, এর আগের বছর ছিল। তো পাগলা মসজিদ থেকে প্রশ্ন এসছে, এটা অনেকটা আনকমন। তবে তোমার 60 গম্বুজ মসজিদ, 7 গম্বুজ মসজিদ, বিনীত বিবির মসজিদ, বিখ্যাত যে মসজিদ গুলো আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তারপরে তোমার বিভিন্ন জেলার পূর্ব নাম, মসজিদ তো বললাম। যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা, রেলপথ, সেতুপথ বা তোমার হচ্ছে যে ইপিজেড, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা থেকে প্রশ্ন আসবে। বিপ্লব আন্দোলন থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে নাই, তবে ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজ থেকে প্রশ্ন এসেছে। রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব বা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে। এর বাইরে কিছু কিছু প্রশ্ন তোমার এসছে, যেমন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, এই ধরনের কিছু প্রশ্ন এসছে। পুষ্টি সেবা, এই ধরনের কিছু প্রশ্ন এসছে। বা ব্যাংক নোট, ব্যাংকের গভর্নর, এই ধরনের কিছু প্রশ্ন এসছে। তো এইগুলো তুমি পড়বা। এর বাইরে বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ে ফেলো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জিকে তে তুমি হাইয়েস্ট মার্ক তুলতে পারবা। হ্যাঁ, আর বাংলা আর ইংরেজির জন্য এগুলোই ভালোভাবে পড়বা। এর বাইরে প্রশ্ন আসবে না এমন না, দুই একটা প্রশ্ন এর বাইরেও আসবে। একেবারে যে এর ভিতর মানে এইগুলোই আসবে, এগুলো কমন টপিক, এগুলো থেকেই প্রশ্ন আসবে। হ্যাঁ, কিন্তু এর বাইরেও দু একটা প্রশ্ন আসবে। যেমন এগুলো বললাম, যেমন এখান থেকে একটা প্রশ্ন তোমার আসছে বারবার, যেমন আমি এখানে ইনক্লুড করি নাই, সেটা হচ্ছে যে একটি সার্থক বাক্যের গুণ কয়টি, একটি সার্থক বাক্যের গুণ 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই ধরনের প্রশ্ন এখানে এসছে। বা এর বাইরেও কিছু কিছু দু একটা প্রশ্ন অনুকার বা ধনাত্মক ব্যঞ্জন থেকে দু একটা গ্রামাটিক্যাল প্রশ্ন থাকতে পারে,
এখানে দু একটা গ্রামাটিক্যাল প্রশ্ন দু একটা থাকতে পারে, কিন্তু এগুলো হচ্ছে কমন টপিক, এগুলো থেকে তোমার প্রশ্ন আসবেই 100% শিওর। এগুলো ভালোভাবে পড়লে তুমি 100% ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো করতে পারবা। তো ভাইয়া প্রশ্নপত্র একদম A to Z তোমাকে অ্যানালাইসিস করে দেখাই দিলাম। একটু অসুস্থ আজকে, তোমাকে ভালোভাবে বুঝাইতে পারি নাই। তো ভাইয়া দেখাবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।